বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের নিয়ে হঠাৎ করেই একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে মিয়ানমার। দেশটির সামরিক সমর্থিত সরকার জানিয়েছে, বাংলাদেশ থেকে পাঠানো তালিকার মধ্যে ৩,০৮,৭৯৭ জনকে তারা রাখাইন রাজ্যের সাবেক বাসিন্দা হিসেবে যাচাই করেছে এবং নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক হলে তাদের ফেরত নেয়ার বিষয়ে কাজ করবে। কিন্তু এই ঘোষণার ভেতরে যতটা আশার খবর আছে, তার চেয়েও বড় প্রশ্ন লুকিয়ে আছে। তাহলে কি সত্যি এবার রোহিঙ্গা প্রত্যাবর্তন শুরু হতে যাচ্ছে? প্রথমেই সংখ্যাটা পরিষ্কার করা দরকার। বাংলাদেশ মিয়ানমারের কাছে ৮,৮৮,৮২৪ জন রোহিঙ্গার তথ্য পাঠিয়েছিল। জুলাইয়ের শেষ পর্যন্ত মিয়ানমার এর মধ্য থেকে 4,26,545 জনের তথ্য যাচাই করেছে। তাদের মধ্যে 3,08,797 জনকে রাখাইনের সাবেক বাসিন্দা হিসেবে শনাক্ত করা হয়েছে। আরও 1,13,507 জনকে যাচাই করতে পারেনি। আর 4,241 জনের বিরুদ্ধে মিয়ানমার তথাকথিত সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ তুলেছে। অর্থাৎ সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তনটি হলো, মিয়ানমার এবার অন্তত 3 লাখের বেশি মানুষকে নিজের ভূখণ্ডে সাবেক বাসিন্দা হিসেবে স্বীকার করার পর্যায়ে গেছে। কিন্তু এখানে একটি বড় রাজনৈতিক সূক্ষ্মতা আছে। মিয়ানমার এখনো রোহিঙ্গা পরিচয়কে স্বীকৃতি দিচ্ছে না। তারা তাদের রাখাইনের সাবেক বাসিন্দা হিসেবে উল্লেখ করেছে। অর্থাৎ প্রত্যাবাসনের দরজা কিছুটা খুললেও নাগরিকত্বের প্রশ্নটি এখনো অমীমাংসিত। আর এই জায়গাটি ভবিষ্যতে সবচেয়ে বড় সমস্যা তৈরি করতে পারে। কারণ রোহিঙ্গাদের জন্য শুধু বাংলাদেশ থেকে মিয়ানমারে ফিরে যাওয়া যথেষ্ট নয়। তারা সেখানে গিয়ে কি অধিকার পাবেন, নাগরিকত্ব পাবেন কিনা, অবাধে চলাফেরা করতে পারবেন কিনা, তাদের জমি বাড়ি ফেরত দেওয়া হবে কিনা, নিরাপত্তা কে দিবে, এসব প্রশ্নের উত্তর না থাকলে প্রত্যাবাসন কাগজে কলমে সম্ভব হলেও বাস্তবে টেকসই হবে না। এখন প্রশ্ন হলো, মিয়ানমার হঠাৎ করে এই 3 লাখের বেশি মানুষকে নিয়ে এতটা স্পষ্ট অবস্থান নিল কেন? এর পেছনে প্রথম কারণ হতে পারে আন্তর্জাতিক ও আঞ্চলিক চাপ। গত জুলাইয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম প্রকাশ্যে বলেছিলেন, মিয়ানমার বাংলাদেশ থেকে 3 লাখ এবং মালয়েশিয়া থেকে 5,000 রোহিঙ্গাকে ফেরত নেয়ার বিষয়ে সম্মত হয়েছে। আনোয়ার এটিকে কূটনৈতিক আলোচনার ফল হিসেবে তুলে ধরেছিলেন। তবে তখনই একটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে আসে। বাংলাদেশ জানিয়ে দেয়, ঢাকার সঙ্গে নেপিডোর মধ্যে 3 লাখ রোহিঙ্গাকে ফেরত নেওয়া নিয়ে নতুন কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি। অর্থাৎ মালয়েশিয়ার ঘোষণার পরও বাংলাদেশ বিষয়টিকে সরাসরি চুক্তি হিসেবে দেখেনি। কিন্তু এখন মিয়ানমারের নিজস্ব পররাষ্ট্র মন্ত্রণালয় যখন 3,08,797 জনকে যাচাই করা সাবেক বাসিন্দা হিসেবে উল্লেখ করেছে, তখন বোঝা যাচ্ছে বিষয়টি কেবল আনোয়ার ইব্রাহিমের রাজনৈতিক বক্তব্যের মধ্যে আটকে নেই। মিয়ানমারও একটি নির্দিষ্ট সংখ্যাকে সামনে এনে নিজের অবস্থান প্রকাশ করছে। কিন্তু এখানেই সবচেয়ে বড় বাধা রাখাইন। মিয়ানমারের রাখাইন রাজ্যে এখনো সংঘাত চলছে। একদিকে মিয়ানমারের সামরিক বাহিনী, অন্যদিকে আরাকান আর্মি রাখাইনের বড় অংশে শক্তিশালী অবস্থান তৈরি করেছে। ফলে মিয়ানমার সরকার যে এলাকায় রোহিঙ্গাদের ফেরত পাঠানোর কথা বলছে, সেই এলাকার নিরাপত্তা ও প্রশাসনিক নিয়ন্ত্রণ নিয়েই প্রশ্ন রয়েছে। আর মিয়ানমার নিজেই বলছে, রাখাইনের নিরাপত্তা পরিস্থিতি আরও স্থিতিশীল না হওয়া পর্যন্ত প্রত্যাবাসন শুরু হবে না। শুনতে এটি যৌক্তিক মনে হলেও এর অর্থ খুবই গুরুত্বপূর্ণ। কারণ নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক হলে এই শর্তের কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। 1 মাসও হতে পারে, 1 বছর হতে পারে, আবার আরও অনেক বছর লাগতে পারে। এখানেই আগের অভিজ্ঞতা মনে রাখতে হবে। 2018-2019 সালেও বাংলাদেশ ও মিয়ানমার প্রত্যাবাসনের প্রস্তুতি নিয়েছিল। তালিকা তৈরি হয়েছিল, প্রত্যাবাসনের তারিখও নির্ধারণ করা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত একজন রোহিঙ্গাও মিয়ানমারে ফেরত যায়নি। তাই এবার শুধু তালিকা যাচাই হওয়াকে প্রত্যাবাসনের সাফল্য হিসেবে দেখলে ভুল হবে। বরং আসল পরীক্ষা হবে সীমান্তে। রোহিঙ্গারা কি নিজের ইচ্ছায় ফিরতে চাইবেন? তাদের নিরাপত্তার নিশ্চয়তা কে দিবে? তাদের নাগরিকত্বের কি হবে? তাদের পুরনো বাড়িঘর ও জমি কি ফেরত দেওয়া হবে? আর সবচেয়ে বড় কথা যে, রাখাইন রাজ্য থেকে তারা পালিয়ে এসেছিল, সেই রাজ্য কি এখন তাদের জন্য সত্যিই নিরাপদ? এই প্রশ্নগুলোর উত্তর ছাড়া
3 লাখ মানুষকে ফেরত পাঠানোর মানে শুধু একটি বিশাল সংখ্যাকে সীমান্তের ওপারে সরিয়ে দেওয়া। সেটাকে টেকসই প্রত্যাবাসন বলা যাবে না। আর বাংলাদেশের জন্য বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ কক্সবাজারের শিবিরগুলোতে বছরের পর বছর ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গা বসবাস করছে। আন্তর্জাতিক সহায়তা কমে যাচ্ছে, শিবিরের জীবনযাত্রার মান অনেক কঠিন হচ্ছে, নিরাপত্তা সমস্যা বাড়ছে। এর ফলে রোহিঙ্গাদের একটি অংশ সমুদ্রপথে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার দিকে বিপজ্জনক যাত্রার চেষ্টা করছে। অর্থাৎ সংকটটি এখন শুধু বাংলাদেশ মিয়ানমার সীমান্তের সমস্যা নয়, এটি পুরো বঙ্গোপসাগর ও দক্ষিণ পূর্ব এশিয়ার একটি আঞ্চলিক সংকট। আর এখানেই চীনের ভূমিকাটিও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। মিয়ানমারের সঙ্গে চীনের দীর্ঘদিনের কৌশলগত সম্পর্ক রয়েছে। রাখাইন রাজ্যে চীনের অর্থনৈতিক ও অবকাঠামোগত স্বার্থ রয়েছে। একই সঙ্গে চীন মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাত কমাতে বিভিন্ন পক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে। ফলে রোহিঙ্গা প্রত্যাবাসন যদি সত্যি এগোয়, তাহলে শুধু ঢাকা ও নেপিডোর আলোচনায় নয়, আঞ্চলিক শক্তিগুলোর ভূমিকাও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। তবে সবকিছুর পরেও আজকের ঘোষণার একটি ইতিবাচক দিক অবশ্যই আছে, কারণ এতদিন মিয়ানমার রোহিঙ্গাদের পরিচয় ও অস্তিত্ব নিয়ে নানা ধরনের আপত্তি তুলেছিল। এবার অন্তত 3,08,797 জনকে তারা রাখাইনের সাবেক বাসিন্দা হিসেবে যাচাই করেছে। এটি ভবিষ্যতের আলোচনায় বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক ভিত্তি তৈরি করতে পারে। কিন্তু একই সঙ্গে সতর্ক থাকতে হবে, কারণ মিয়ানমারের বক্তব্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি হলো নিরাপত্তা পরিস্থিতি উন্নত হলে এখানে একটি কন্ডিশন রয়েছে। অর্থাৎ আজকের ঘোষণার অর্থ এই নয় যে 3 লাখ রোহিঙ্গা আগামী মাসেই বাংলাদেশ ছেড়ে মিয়ানমারে ফিরে যাচ্ছে, বরং বাস্তব চিত্র হলো একটি বড় সংখ্যক রোহিঙ্গাকে ফেরত নেওয়ার যোগ্য হিসেবে যাচাই করা হয়েছে, কিন্তু প্রত্যাবাসনের কার্যকর প্রক্রিয়া এখনো শুরু হয়নি। এখন বাংলাদেশের সামনে সবচেয়ে বড় কূটনৈতিক চ্যালেঞ্জ হবে এই স্বীকৃতিকে বাস্তব প্রত্যাবাসনে রূপ দেয়া। কারণ রোহিঙ্গা সংকটের সমাধান শুধু সংখ্যা কমানো নয়, সমাধান হলো নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ এবং টেকসই প্রত্যাবাসন।